আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইয়ারএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার নবম শ্রেণীতে উঠেছো, তোমরা জানো যে তোমাদের নতুন কারিকুলামে নতুন ভাবে সবকিছুই চলে আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নতুন কারিকুলামের বিজ্ঞান বইটি নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি। এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব আমি পর্ব 5 বন্ধুরা, পর্ব 6। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পর্ব 6। এই যে তোমাদের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি, এই অধ্যায়ের উপরে ইতিমধ্যে আমাদের 5টি পর্ব আপলোড করা হয়েছে। তোমরা চাইলে অবশ্যই পূর্ববর্তী পর্বগুলো আগে দেখে নিবে, তাহলে আজকের পর্বটা বুঝতে পারবে। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে, কারণ না দেখলে কিন্তু আজকের পর্বটা তুমি কোনোভাবেই বুঝবে না। তাই অবশ্যই পূর্বের পর্বটি আগে দেখে নিবে, তারপর আজকে নতুন পর্বটি কন্টিনিউ করবে। পূর্বের পর্বগুলোর লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে গত পর্বে অর্থাৎ 5 নম্বর পর্বে আমি আলোচনা করেছিলাম যে মহাকর্ষ বল নিয়ে, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্রটা নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, নিউটনের মহাকর্ষীয় এই সূত্রটার সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ওজনের ধারণা। ওজন বিষয়টা কি তোমাদেরকে আমি একটু সহজভাবে বলি। ওজন বিষয়টা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ভরের বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে, কোনো নির্দিষ্ট ভরের বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা কি বলবো? ওজন। ভালোভাবে খেয়াল করো, তাহলে আমরা কি বলতেছি যে কোনো একটি নির্দিষ্ট ভরের বস্তুকে পৃথিবী যে বলে তার নিজের দিকে আকর্ষণ করে সেটাকে আমরা বলবো কি? ওই বস্তুর ওজন। তাহলে বুঝতেই পারতেছো যে ওজনটা হচ্ছে কি? পৃথিবীর আকর্ষণ বল। মনে রাখবা, ওজন কিন্তু ক্ষেত্র বিশেষে বা জায়গা বিশেষে আলাদা আলাদা হতে পারে। যেমন পৃথিবীতে ওজন একরকম হতে পারে, চাঁদে গেলে ওজন আরেক রকম হতে পারে, বা অন্যান্য গ্রহে গেলে ওজন কিন্তু অন্যরকম হতে পারে। তো আসলে এই বিষয়টা কেন হয়, এই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে। কারণ আমি চেষ্টা করছি প্রতিনিয়ত তোমাদের প্রতিটি বিষয়ের উপরে ক্লাস আপলোড করতে। বন্ধুরা দেখো, ওজন, তাহলে আমি ওজনের সংজ্ঞাটা কিন্তু প্রথমেই বলে দিয়েছি। এবার খেয়াল করো, আমরা গত পর্বে অর্থাৎ 5ম পর্বে মহাকর্ষের সূত্র থেকে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে F ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ আর স্কোয়ার। এটা আমরা গত পর্বে কিন্তু পাইছি। এই সূত্রটা আমরা গত পর্বে পাইছি। তোমরা যদি আমরা গত পর্বটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগের পর্বে আমরা সমাধান করেছিলাম নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল এম এ। এফ ইজ ইকুয়াল এম এ, এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি, অর্থাৎ 4 নাম্বার পর্ব। যদি না দেখে থাকো অবশ্যই আগে দেখবে। দেখো, আমি কিন্তু এই কথাটা বলছি, যদি এই যে সূত্রটা কোথা থেকে আসলে কিভাবে আসলে যদি না বুঝে থাকো তাহলে কিন্তু আজকের টপিকটা বুঝবে না। আমি কিন্তু সরাসরি সূত্রটা লিখলাম, তাই অবশ্যই পূর্বের ভিডিওগুলো আগে দেখে নিবে। খেয়াল করো, এফ ইজ ইকুয়াল এম এ, এটা আমরা পেয়েছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, যেখানে এমটা হলো বস্তুর ভর আর এটা হচ্ছে ত্বরণ। এই ত্বরণটা হচ্ছে সরল রৈখিক পথে ত্বরণ। ত্বরণটা কি জিনিস ছিল বন্ধুরা? তোমাদেরকে আমি ওই পর্বে বলেছিলাম যে কোনো একটি বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ বেগটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। এখন আমরা যেহেতু মহাকর্ষ নিয়ে পড়তেছি, মহাকর্ষের সূত্র থেকে আমরা এটা পেয়েছি, তাহলে মহাকর্ষের এই জায়গাতে তোমাদের একটা টপিক আছে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণটা কি? মনে রাখবা, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে কি? অভিকর্ষজ ত্বরণ। একটু বুঝবার চেষ্টা করো, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারটাকে আমরা কি বলবো? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় হচ্ছে স্মল জি দ্বারা। একটু ভালো করে খেয়াল করো, অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় স্মল জি দ্বারা। তাহলে আমি বললাম কি যে যেটা হচ্ছে সরল রৈখিক পথে ত্বরণ, সেই একই জিনিস হচ্ছে আমরা শুধু অভিকর্ষের ক্ষেত্রে যদি আসি তাহলে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটি কেমন লিখতে পারি? এফ ইজ ইকুয়াল এম জি। একটু খেয়াল করো, এফ ইজ ইকুয়াল এম জি আমরা লিখতে পারি কিনা?
কেন পারবো? কারণ এখানে এটা ছিল ত্বরণ সরলরৈখিক পথে, আর যখন আমরা অভিকর্ষ ত্বরণ নিব তখন জি হয়ে যাবে, অর্থাৎ এর পরিবর্তে আমি শুধু জি ব্যবহার করতে পারি। তাহলে এফ ইজ ইকুয়াল যদি এম এ হয়, আবার এর পরিবর্তে যদি জি হয়, তাহলে আমরা লিখতে পারি না এফ ইজ ইকুয়াল এম জি। এবার খেয়াল করো, এফ ইজ ইকুয়াল যদি এম জি হয়, এই সূত্রটিতে অর্থাৎ নিউটনের সূত্র থেকে, মহাকর্ষীয় সূত্র, এটা নিউটনের মহাকর্ষীয় সূত্র, এই সূত্রটাতে যদি এবার আমরা এফ এর মানটা বসে দেই, এফ এর জায়গায় যদি এফ এর মানটা বসে দেই, তাহলে এফটা কি পাইছি বন্ধুরা? যে এম জি, এফটা ছিল, এফ এর পরিবর্তে আমরা বসে দিলাম কি এম জি, ইকুয়াল আমরা তাহলে কি পাচ্ছি? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কি আর স্কোয়ার। দেখো এই জায়গা থেকে আমরা যদি শুধুমাত্র জিটা বের করতে চাই, তাহলে জি ইজ ইকুয়াল কি হবে? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ কি আর স্কোয়ার, তার সঙ্গে আরেকটা কি থাকবে? এম থাকবে, কারণ এই পাশে এমটা গুণাকারে ছিল, সেইটা এখানে ভাগ হয়ে গেল। এখন স্মল এম কেটে দিলাম, তাহলে আমরা জি ইজ ইকুয়াল সূত্রটা কি পাচ্ছি? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড কি আর স্কোয়ার। ভালোভাবে খেয়াল করো বন্ধুরা, তাহলে আমরা সূত্রটা পেলাম জি ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ভাগ আর স্কোয়ার। এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান। অভিকর্ষ ত্বরণ জি আমরা নির্ণয় করতে পারবো কি দিয়ে? যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ভাগ আর স্কোয়ার। এখান থেকে তোমাদের এরকম করে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ কিসের উপর নির্ভরশীল, অথবা এভাবে বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। কেন নয় একটু খেয়াল করো, অভিকর্ষ ত্বরণ কিসের উপর নির্ভরশীল? দেখো ক্যাপিটাল জি, এটা তোমরা যদি পূর্ববর্তী পর্বটি দেখে থাকো তাহলে কিন্তু বুঝে যাবে, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক যার নির্দিষ্ট একটা মান আছে। এমটা কি? পৃথিবীর ভর। বন্ধুরা পৃথিবীর ভরটাও কিন্তু নির্দিষ্ট, এটা কিন্তু পরিবর্তনশীল নয়। তাহলে শুধুমাত্র পৃথিবীর ব্যাসার্ধ পরিবর্তনশীল, কারণ পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার নয়, অনেকটা দেখতে ডিম্বাকৃতির, অর্থাৎ পৃথিবীটা এরকম অনেকটা, অর্থাৎ এইদিকে এর দূরত্ব কম হবে, ব্যাসার্ধ কম হবে, এদিকে ব্যাসার্ধ বেশি হবে, এইদিকে মাঝামাঝি হবে। তাহলে খেয়াল করো বন্ধুরা, যেহেতু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন, তোমার হচ্ছে ব্যাসার্ধের মান বিভিন্ন, যার কারণে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। তোমরা জানো যে ক্লাস 8 এর বইয়ে তোমরা এটা পড়েছো যে মেরু অঞ্চলে জি এর মান হলো 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে তোমাদের বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে ক্রান্তীয় অঞ্চলে তোমাদের জি এর মান হলো 9.79। এগুলো হচ্ছে জায়গা বিশেষে আলাদা কেন হলো, আর আমরা আদর্শ মান ধরি, জি এর আদর্শ মান ধরি হচ্ছে 9.8। এটা হচ্ছে আমাদের আদর্শ মান, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে আমরা এই মানটি ব্যবহার করি, এটা আদর্শ মান। এখন খেয়াল করো, তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জি এর মানটা বিভিন্ন হলো, কেন বিভিন্ন হলো? কারণ পৃথিবী কিন্তু ব্যাসার্ধ সব জায়গাতে সমান নয়, যেখানে ব্যাসার্ধের মান সবচেয়ে কম সেখানে জি এর মান সবচেয়ে বেশি হবে। কেন? কারণ ব্যাসার্ধটা কিসের রাশি? নিচের রাশি না, অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে জি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আমরা কিন্তু গত পর্বে ব্যস্তানুপাতিক কথাটা বুঝিয়ে দিয়েছি। তাহলে ব্যাসার্ধের সঙ্গে যেহেতু জি এর মানটা ব্যস্তানুপাতিক, তাই ব্যাসার্ধের মানটা যত বাড়বে জি এর মানটা তত কমবে, ব্যাসার্ধের মানটা যত কমবে জি এর মানটা তত বাড়বে, অর্থাৎ উল্টা সম্পর্ক। এখন দেখো তো, এই অঞ্চলে আর এর মান সবচেয়ে কম হবে না, যার কারণে এই অঞ্চলে তোমার হচ্ছে জি এর মানটা সবচেয়ে বেশি। এটা হচ্ছে মেরু অঞ্চল, পৃথিবীর এই অঞ্চলটাকে বলা হয় মেরু অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। এখন কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝে যাবে। দেখো বিষুবীয় অঞ্চলে কিন্তু আর এর মান সর্বাধিক হবে, অর্থাৎ আর এর মানটা সর্বাধিক হবে, যার কারণে এই জায়গাতে জি এর মানটা সর্বনিম্ন হবে। এবার খেয়াল করো বন্ধুরা, তাহলে এফ সমান সমান আমরা যা পেলাম, আমরা কোনো একটি বস্তুর ওজন, আমরা ওজনকে প্রকাশ করবো হচ্ছে ডব্লিউ দ্বারা, যেহেতু আমরা ওজন নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা জি সমান সমান পেলাম কি? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড আর স্কয়ার। এটা তোমরা বুঝে গেছো। এখন তোমাদের আমি বলে দিলাম যে এখান থেকে বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। কেন নয়? কারণ বস্তুর ভর এখানে থাকে না, জি এর সূত্রে কিন্তু কোনো বস্তুর ভর থাকে না। এমটা হচ্ছে ক্যাপিটাল ভর, পৃথিবীর ভর, আর স্মল এম যেটা ছিল, এই যে স্মল এম যেটা ছিল সেটা হচ্ছে বস্তুর ভর। যেহেতু বস্তুর ভর কেটে গিয়েছে তাই বস্তুর ভর
বস্তুর ভরের উপরে আসলে জি এর মানটা নির্ভরশীল নয়। অর্থাৎ 1 কেজি একটি ভরের বস্তুকেও পৃথিবী যে বলে আকর্ষণ করবে, 50 কেজি ভরের একটা বস্তুকেও পৃথিবী একই বলে আকর্ষণ করবে। আকর্ষণ বলের কোনো কম বেশি হবে না। এবার খেয়াল করো, আমরা ওজনকে প্রকাশ করব হচ্ছে ডব্লিউ দ্বারা। ওজনকে প্রকাশ করব হচ্ছে ডব্লিউ দ্বারা। অর্থাৎ ওজনকে ডব্লিউ দ্বারা কেন প্রকাশ করা হচ্ছে? ওজনের ইংরেজি হচ্ছে ওয়েট, এই জন্য ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এবার খেয়াল করো বন্ধুরা, আমি ওজনে সংজ্ঞাতে কি বলেছি প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে কোন একটি নির্দিষ্ট ভরের বস্তুকে বা কোন একটি বস্তুকে পৃথিবী যে বলে তার নিজের দিকে আকর্ষণ করে, পৃথিবী যে বলে তার নিজের দিকে আকর্ষণ করে, সেটাকে আমরা কি বলবো? অভিকর্ষ ত্বরণ, সরি বস্তুর ওজন। তাহলে পৃথিবী যে বলে আকর্ষণ করে, তাহলে আকর্ষণ বলটাকে কি দ্বারা প্রকাশ করছি আমরা? জি দ্বারা না? পৃথিবীর আকর্ষণটা কি অভিকর্ষ, আর অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করছি? জি দ্বারা, একটু আগে বলে দিলাম। তাহলে নির্দিষ্ট একটি ভরের বস্তু, তো ভরটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। তাহলে নির্দিষ্ট একটি ভরের বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা কি বলা হয়? ওজন। তাহলে ওজন ডব্লিউ ইজ ইকুয়াল এম জি, এটাই হচ্ছে তোমাদের ওজনের সূত্র। তাহলে ওজন সমান সমান আমরা কি পেলাম? ওজন সমান সমান আমরা পেলাম হচ্ছে ভর, ভর বাংলায় লিখে দিচ্ছি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, এটাই হচ্ছে ওজনের সূত্র বন্ধুরা। তাহলে আমরা কি পেলাম? যে ওজন সমান সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে এখান থেকেও তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো, সব জায়গাতে ওজন কিন্তু এক হবে না, কারণ ভর কিন্তু কোনো পরিবর্তন হয় না, ভরের কোনো পরিবর্তন হয় না। মনে রাখবা, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলেও ভরের মান যা থাকবে, চাঁদে নিয়ে গেলেও ভরের মান তাই থাকবে, পৃথিবীর যে জায়গাতে নিয়ে যাওয়া হবে না কেন ভরের মান তাই থাকবে। কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা যেহেতু কম বেশি হয়, অভিকর্ষ ত্বরণের মানটা কম বেশি হওয়ার কারণে ওজনের মানটা কম বেশি হয়। তার মানে ওজন পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। এখান থেকে একটা তথ্য মনে রাখবা, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের প্রায় 6/1 অর্থাৎ পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান যদি 9.8 আদর্শ মান ধরে নেওয়া হয়, চাঁদে হচ্ছে 1/6 করলে যা আসবে, অর্থাৎ 1.66 মনে হয় খুব সম্ভবত। তো এটা হচ্ছে তোমাদের চাঁদের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটা, অর্থাৎ চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর 6/1, যার কারণে চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর 6/1। অর্থাৎ পৃথিবীতে যদি কোনো একটা বস্তুর ওজন 60 নিউটন হয়, মনে রাখবা ওজনের একক হচ্ছে নিউটন, ওজনের একক কি? নিউটন। অথবা আমরা বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা ওজনের এককটাকে আমরা এভাবে বলতে পারি যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা এটার পরিবর্তে আমরা বলতে পারি কি? নিউটন। তাহলে পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন 60 নিউটন হয়, চাঁদে গেলে ওই বস্তুর ওজন হবে কি? 10 নিউটন। এটা কিন্তু আমরা ভুল বলে থাকি, মনে রাখবা। আমরা কোনো জিনিস কিনতে গেলে বলা হয় যে আমাকে এত কেজি, ধর আমি লবণ কিনতে গেছি বা চাল কিনতে গেছি, লবণ কিনতে গিয়ে বলি আমাকে 1 কেজি লবণ দেন, উনি যেটা পরিমাপ করে দেয়, অথবা আলু কিনতে গিয়ে বলি 1 কেজি আলু দেন, উনি যেটা পরিমাপ করে দেয় সেটা কিন্তু আসলে ওজন পরিমাপ করে দেয়, কারণ ওই বস্তুটাকে পৃথিবী একটা বলে আকর্ষণ করতেছে। আমরা বলতেছি কেজি, কেজি কিন্তু ভরের একক, এককের বেলায় বলতেছি ভর, আবার মেপে নেওয়ার সময় নিচ্ছি হলো ওজন। আমাদের বলা উচিত ছিল এমন যে আমাকে 1 নিউটন আলু দেন, কিন্তু এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা একদম অন্য। আমরা এটা প্রায় সবাই ভুল বলে থাকি, একজন শিক্ষিত মানুষ এটাকে ভুল বলে থাকে, এই জন্য এটা ভুলই প্রচলন হয়ে আসতেছে, কিন্তু এটা আসলে উচিত না, কারণ ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ওজন সংক্রান্ত কিছুটা ধারণা পেয়ে গেছো। এরপর যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আমি চেষ্টা করব পরবর্তী পর্বে এই বিষয়টি নিয়ে একদম ক্লিয়ার করে দিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।